তো বন্ধুরা দিদির অবস্থাটা তোমরা দেখলে, তারপরে ডাক্তার যেমন যেমন বলবে আর কি সেরকম ভাবে কাজ করব আমরা। মানে কি বলবো, দিদির মানে এতটাই অবস্থা খারাপ, মানে যে ব্লাডটা ভাঙছে না সেটা একদম মাংসর মতো একবারে, মানে দানা দানা হয়ে ভাঙছে, মানে দেখে একদম মানে ভয় লাগছে। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। কিন্তু জানো তো আমরা না একটুও ভালো নেই। সকাল সকাল তোমাদেরকে মানে ভিডিও শুরুতেই খারাপ খবর দিতে হচ্ছে। মানে যে দিদি আমাদের বাড়িতে থাকে, যে ছোট ননদ আমাদের বাড়িতে থাকে, দিদি জানো তো প্রচণ্ড শরীর খারাপ। তো সকাল থেকে আমি ভিডিও শ্যুট এমনি করিনি, জানতাম না দিদির যে অতটা শরীর খারাপ। তো আমি সকালবেলা উঠে যেমন কাজ করছিলাম, দিদি উঠে আসলো না, দেখলাম বাবা উঠলো, বাবা উঠে জিজ্ঞাসা করলো যে ফুচি উঠে আসেনি। তো আমি বললাম না, কই আসেনি। তো আমি ভাবলাম কাজগুলো করি সকালে, তারপরে দিদিকে উঠাতে যাব, ডাকতে যাব। আর দিদি কয়েকদিন থেকেই বলছিল জানো তো যে দিদির শরীরটা ভালো লাগছে না, মানে ওই যে মাথা গা ঘুরছে, হাঁটা চলা করতে গেলে এমনটা বলছিল। আর আজকে মানে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল, তো হঠাৎ করে যে এতটা শরীর খারাপ হবে আমরা কেউই ভাবতে পারিনি। তো আমি যাব ভাবছিলাম, দিয়ে আবার জামাইবাবু এলো, জামাইবাবু এসে বলছে বাবু কি তুমি একবার চলো তো, তোমাকে ডাকছি। তো আমি গিয়ে দেখছি দিদির খুবই খারাপ অবস্থা, মানে দিদির এত ব্লিডিং হয়েছে, মানে গোটা মেঝেতে মানে রক্ত পড়ে আছে এমন অবস্থা। আর ব্লিডিং মানে তোমরা বুঝতেই পারছো কোথা থেকে ব্লিডিংটা হচ্ছে, মানে এমন কিচ্ছু ছিল না গো। বলছে রাত্রেও হচ্ছিল, রাত্রে একটু একটু হচ্ছিল, আর সকালে ওঠার পর মানে পুরো নাইটি টাইটি পুরো দুটো তিনটে নাইটি ময়, মানে এত মানে হয়েছে। আমরা তো কিছু বুঝেই উঠতেই পারছি না যে হঠাৎ করে এটা কি হলো। তো গিয়ে তো আমরা একবারে হতভম্ব হয়ে গেছি। তাড়াতাড়ি করে রুদ্র বাবাকে ডেকে নিয়ে গেলাম, ওকে বললাম টোটোকে ফোন করো, হসপিটালে ভর্তি করতে হবে। তো মানে তারপরে বুঝতে পারছো দিদিকে পরিষ্কার টরিষ্কার করালাম, ব্রাশ করিয়ে দিলাম, একটু মুড়ি খেতে দিলাম, খেতে চাইছিল না। এমনি পেটে ব্যথা কিচ্ছু নেই গো, শুধু ব্লিডিং হয়ে যাচ্ছে, শুধু ব্লিডিং হয়ে যাচ্ছে। মানে হঠাৎ করে কি যে হলো, আর আমাদের এই সংসারে যে কার কুনজর পড়লো, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। একের পর এক অঘটন ঘটে চলেছে। মা তো এমনি মানে সুস্থ হচ্ছেই না, আবার রুদ্র এরকম হলো, আবার দিদিরও এরকম হলো দেখো। তো দিদিকে নিয়ে যাওয়া হবে, টোটো ফোন করা হয়েছে, টোটো আসছে। জামাইবাবু কাজে গেল না, জামাইবাবু বললো ছুটি নিয়ে নেবো, আজকে যাবো না। তো জামাইবাবু যাবে, আমার যাওয়া হবে না, কারণ অসুস্থ মা শাশুড়ি দেখছে তো তোমরা ঘরে আছে, আবার রুদ্রর ওই রকম অবস্থা। মানে দিদি আমাদের জন্য এত করে, আমাদের কারো কিছু হলে তোমরা তো দেখছো দিদি যাচ্ছে, দিদি থাকছে, মায়ের হলে দিদি যাচ্ছে মাকে ডাক্তার দেখাতে, হসপিটালে মাকে ভর্তি করলে দিদি থাকছে। তো আমার যাওয়াটা খুবই উচিত ছিল, দরকার ছিল। তো এই যে রুদ্রের জন্য আমি যেতে পারছি না। তো এখন কাকার মেয়ে বৃষ্টি যাবে দিদির সাথে। তো কাকিমা বলছিল যদি ভর্তি করাতে হয় কাকিমা যাবে, তো রুদ্রর বাবাও যাবে, রুদ্রর বাবা, জামাইবাবু, বৃষ্টি আর দিদি এখন টোটো করে যাবে, টোটো বলা হয়েছে। তো পরে যদি ভর্তি করাতে হয় তখন কাকিমা বলছে কি কাকিমা গিয়ে থাকবে, আর কাকাও যাবে বলছিল। কাকাকে বললাম আপনাকে এখন যেতে হবে না, যদি ভর্তি করাতে হয় তখন আরও যে জিনিসপত্র লাগবে আর কি, বিছানা চাদর টাদর, তো থালা বাটি ওগুলো দিয়ে আমি তখন পরে পাঠাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো কোনো কাজ কিছুই সকাল থেকে শেয়ার করিনি। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। কি করতে পারবো না পারবো, কি শেয়ার করবো কিছুই বুঝে উঠতে পারছি না। তো তোমরা দেখতে থাকো। তো চলো, দিদি ওদিকে রেডি হচ্ছে, নাইটি পরিয়ে দিয়েছি আমি। তো এবার হচ্ছে যাবে। টোটো চলে এসছে, দিদিকে প্রথমে ধরে ধরে উঠিয়ে দিলাম, তারপরে দেখো এক এক করে সবাই উঠছে। আর যাচ্ছে জামাইবাবু, রুদ্রর বাবা, বৃষ্টি আর দিদি। আর দেখো কত সবাই দিদিকে দেখতে এসছে, মানে যে শুনেছে সে এসছে। তবুও এখনও অনেক কেউ আসেনি, কারণ সবাই জানে না তো, মানে বেশিক্ষণ তো ঘটনাটা ঘটেনি। আর ঘটনা ঘটা মাত্রই কিন্তু টোটো ফোন করা হয়েছে, তাই তাড়াতাড়ি করেই চলে গেল। তো যাই হোক, ওরা যাওয়ার পর দেখো ঝাঁটাটা নিয়ে আমি চলে এলাম এই যে দিদিদের চালা ঘরটায়। তোমরা দেখলে ঝাঁটা নিয়ে এলাম, তারপরে ঝাড়ুতে করে ঝাড় দিচ্ছি। তো কি বলো তো, ঝাঁটাটা বাইরে রাখলাম, ঘরে এসে দেখছি চৌকির তলে এই যে ঝাড়ুটা ছিল। তো ঝাড়ুটা দিয়ে ঝাড় দিতে শুরু করলাম। আর এই যে চৌকিতে দেখছো বিছানা চাদর পাতা নেই, কারণ চাদরটা তুলে রাখা হয়েছে, ওটা কেচে দেব। আর চেয়ারটা এই দিকটায় ছিল, চেয়ারটা সরিয়ে ওই দিকটায় রাখছি। তারপরে দেখো মেঝেটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দেবো, তারপরে একটু লেপেও নেব। তো ভিতরটা ঝাড় দিলাম, আর ভিতরে কয়েকটা ভাগ্নি জামা প্যান্ট ছিল, তো সেগুলো বাইরে রাখলাম, সেগুলো সব কেচে দেব। তো ভিতরটা ঝাড়ুতে ঝাড় দেওয়ার পর বাইরেটা দেখো এই যে ঝাঁটাটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। তো যাই হোক, এই জায়গাগুলো ঝাড় দেব, তারপরে ঘরেও কিছু কাজ আছে সেগুলো করব, দিয়ে তখন কাচাকুচিগুলো করে নেব। এই যে বালতিটা, এক বালতি জল নিয়ে এসেছিলাম, দিদি গা ধুয়েছিল তারপরে গিয়েছিল, বালতিটা নিয়ে নিলাম আর জামা কাপড়গুলো নিয়ে নিলাম। চালাঘরটা ঝাড় দিয়ে এলাম, তারপরে এই যে দেখছো ঘুঁটেগুলো মেলে দিলাম। আর এই ঘুঁটেগুলো কালকে ছাড়িয়েছি, কালকে সেরকম রোদ হয়নি, মানে মেঘছা করছিল, সেই জন্য কালকে মেলা হয়নি। তো আজকে সকালবেলা থেকে দেখছি রোদ বের হয়েছে, মানে এখনই আবার মেঘছা হয়ে গেল। তো চালাঘরটা ঝাড় দিচ্ছিলাম তখন, তো দেখলে কতটা রোদ ছিল। তো রোদ দেখে ঘুঁটেগুলো মেলে দিলাম, আবার মেঘলা মেঘলা করতে লাগলো। এরকমই হচ্ছে, একবার করে মেঘ হচ্ছে, একবার করে রোদ হচ্ছে। তো যাই হোক, ঘুঁটেগুলো এখন শোকাক, মানে যদি বৃষ্টি আসে তাহলে তুলবো, নইলে আর কি এমনি থেকে যাবে, মেঘ করলেও থেকে যাবে। আর এইমাত্র রুদ্র বাবাদেরকে ফোন করলাম,
তো ওরা পৌঁছে গেছে, তবে ডাক্তার 10টার সময় বসবে জানো, এখনো 8:30 মতো বাজছে আর 10টার সময় বসবে। তো অনেকক্ষণ ওখানে গিয়ে বসে থাকতে হবে, তারপরে কিন্তু ডাক্তার দেখাতে হবে। তো যাই হোক চলো, কিছুটা গোবর আছে, গোবরগুলো দিয়ে নিই। তো গোবরগুলো দিয়ে দিই, তারপরে হচ্ছে স্নান করবো। রুদ্রর বাবারা যেখানে ডাক্তার দেখাবে সেখানে পৌঁছে গিয়েছে। আর এই যে দেখো দিদির শরীরটা খুবই খারাপ করছে, তো সেই জন্য শুয়ে আছে। তো রুদ্রর বাবা এই ভিডিওটা করেছিল দিদির ফোন থেকে, দিয়ে পাঠিয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, দিদির অবস্থাটা তোমরা দেখলে, দিদিকে চেম্বারে নিয়ে আসা হয়েছে। তারপরে ডাক্তার যেমন যখন বলবে আর কি সেরকম ভাবে কাজ করব আমরা। তো মানে কি বলবো, দিদির মানে এতটাই অবস্থা খারাপ, মানে যে ব্লাডটা ভাঙছে না সেটা একদম মাংসর মতো একবারে, মানে দানা দানা হয়ে ভাঙছে, মানে দেখে একদম মানে ভয় লাগছে। তো যাই হোক, এখনো অব্দি ডাক্তার বসেনি, আমরা তো তাড়াহুড়ো করে এমার্জেন্সি 8টার সময় নিয়ে চলে এসেছি। ওই ডাক্তার বসবে 9:30 পৌনে 10টার মধ্যে বসবে। তো ডাক্তারটা দেখাই কি বলছে দেখি, তারপর যদি বলে যে হাসপাতালে অ্যাডমিট করতে তখন তাহলে করব। মানে কিছুই ভালো লাগছে না জানো তো, মানে একের পর এক বিপদ মানে চলে আসছে, মানে মানে কিছুতেই মানে একটু মনটাকে মানে একটু ভালো রাখতে চাইছি, আর সে মানে তখনই কিছু না কিছু একটা ঘটনা ঘটে যাচ্ছে। তো যাই হোক চলো, তোমাদের সঙ্গে যা যা হচ্ছে পরে শেয়ার করবো, তোমরা সবই দেখতে পাবে, বুঝতেও পারবে যার দিদি কেমন আছে না আছে, কেমন থাকছে না থাকছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা তো শুনলে রুদ্রর বাবার মুখে যে দিদি এখন কেমন আছে না আছে, মানে খুব চিন্তা হচ্ছে জানো তো দিদিকে নিয়ে। আর অনেকটা আগে চলে যাওয়া হয়েছে, কারণ ওই 10টা 10:30 ছাড়া ডাক্তার বসবেই না। তো যাই হোক দিদি শুয়ে আছে তোমরা দেখলে। তো এদিকে আমি বললাম না যে কয়েকটা আর কি গোবর জড়ো হয়েছিল কিছুটা, সেই গোবরের ঘুঁটেগুলো দিয়ে এই যে জামা কাপড়গুলো কেচে কুচে দেখো স্নান করে চলে এসেছি। আর এদিকে সব এখন মেলে দিচ্ছি। আর ওই যে কাপড়টা মেলা আছে ওটা মানে কালকে তো পরে গিয়েছিলাম, তো ওটা সকালেই কেচে দিয়েছিলাম, ওটাই আর সার দিলাম না, ওই একবারই তো পরে গিয়েছি আর খাওয়া দাওয়া করে চলে এসেছি, তাই একটু জল কাচাই করে দিয়েছি। তো সব জামা কাপড়গুলো মেলে দিয়ে ঠাকুর সেবাটা দিয়ে দেব। আর এই যে দেখছো মাছ, তো কাকাই মাত্র এসেছিল, দিয়ে দুটো মাছ দিয়ে গেল, কারণ কাকা জাল দিয়ে মাছ ধরেছে, তো দুটো দিয়ে গেল। তো মাছ দুটো আজকে রান্না করা হবে। তো চলো, মাছ দুটো যখন দিয়ে গেল তখন মাছটা আগে বেছে নিয়ে আসি, তারপরে তখন মানে সবজিপাতি কাটবো। এই যে বাটা মাছ, ওই দেখো নড়ছে, মানে টাটকা মাছ, এই মাত্র পুকুর থেকে ধরে নিয়ে এলো। তো চলো বেছে নিয়ে আসি আগে, দিয়ে তখন অন্য কাজগুলো করব। যেদিনকে দেরি হবে সেদিনকে দেখবো চারিদিক থেকে দেরি হবে। এমনিতেই তো উনুন ধরাতে আমার দেরি হয়েছিল, তো একবার উনুন ধরিয়ে আমি গিয়েছিলাম হাঁড়ি কড়াইয়ে মাটি লেপতে। তো হাঁড়ি কড়াইয়ে মাটি লেপলাম, তারপরে হাত ধুয়ে আসছি, ভাবলাম উনুনটা ধরে যাবে, তো এসে দেখছি উনুন ধরেনি, কোনো রকমেই ধরছে না। আর দেশলাইগুলো এত স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছি, জ্বালাচ্ছি আর নিভে যাচ্ছে, জ্বালাচ্ছি নিভে যাচ্ছে, মানে কি বলবো। অনেক চেষ্টা করে আবার মানে দুবার আগুন দেওয়া হলো, একবার আগুন দিয়েছিলাম জ্বলেনি, তো আবার নতুন করে খড় নিয়ে এলাম, খড় নিয়ে এসে খড়ের উপরে ঘুঁটে দিয়ে বাঁশ দিয়ে মানে কি বলবো প্লাস্টিক দিয়ে আবার ধরানোর চেষ্টা করলাম, জানি না এবারে কি হবে। দেখো কেমন ধোয়া হচ্ছে। আর এদিকে আমার মুখের অবস্থা দেখো, প্রচন্ড গরম, প্রচন্ড রোদ। আর এই গরমের দিনে কি বিরক্ত লাগে বলো তো, যদি উনুন না ধরে। এই রান্না করার সময় যদি উনুন না ধরে আর এমনিতে যদি দেরি হয়, দেখবে সময়ের কাজ যদি সময়ে না হয় খুব বিরক্ত লাগে। তো যাই হোক, বিরক্ত লাগলেও কিচ্ছু করার নেই, করতে হবে। তো এদিকে ধরতে থাক, তাহলে আমি ওদিকে ডালটা সিদ্ধ করতে দিই প্রেসার কুকারে। চলো, দেখো কেমন রোদ করেছে, প্রচন্ড হারে রোদ, আকাশ একদম আজকে পরিষ্কার, এখন পরিষ্কার, তবে বিকেলের দিকে দেখবো বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ওই মাঝখানকার কাপড়টা একটু জড়ো করে দিয়েছি, কারণ ঘুঁটেতে ছায়া পড়ছিল, ঘুঁটের টিনগুলো একটু রোদের দিকে সরাতে হবে। তবে একা একা হবে না জানো তো, আর একজন থাকলে বেশ ভালো হয়, ধরে একা একা সে দাগ হতে হতে যাবে, টিনের দাগ দেওয়া ভালো নয়, ধার হয় বলে। তো যাই হোক চলো, কাপড় দুটো শুকিয়ে গেছে, তুলতে হবে, নইলে যা রোদ, রং চলে যাবে একদম। অনেক কষ্টে অনেকক্ষণ পর উনুনটা ধরেছিল ভালোভাবে জানো। তো এইমাত্র এই যে দেখো চাল দিলাম, এখন বেজে গেছে 1টা, এইমাত্র আমি চাল দিলাম। আর এদিকে ওই যে কাকা মাছ দিয়েছিল, মাছ দিয়ে আলু দিয়ে ঝোলটা হয়ে গেল। এই দিকটা তরকারিটা তাড়াতাড়ি করে নিলাম, আর ডালটা পরে করব, ডালটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা নামিয়ে নিই, তারপর ডালটা করব। আর আলু সিদ্ধতে দেওয়ার জন্য লঙ্কা পেঁয়াজটা ভেজে নেব, তাহলে হয়ে যাবে। দিয়ে তখন হাঁড়িটা এদিকে বসিয়ে দেবো, তখন আস্তে আস্তে ভাতটা হবে। আর ওইদিকে আমি কড়াইটা মেজে নিয়ে চলে আসবো ভাতটা হতে হতে, ওদের আসার আগে আমি রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিই। ঝোলটা নামিয়ে নেওয়ার পর দেখো আলু সিদ্ধ মেখে নিয়েছি, ডালটাও করে নিয়েছি।
আর পাতলা করে মসুরির ডাল করলাম। 2 রকমের আলু সিদ্ধ দেখছো, একটা ঝাল ছাড়া আর একটা হচ্ছে ঝাল দেওয়া। কি রকম ধরনের একটা পাখি চিৎকার করছে দেখো, পাখির ডাকটা কি রকম একটা লাগছে যেন, অন্যরকম লাগছে। আমাদের বাজারে অনেক রকমের পাখি থাকে, এক একটা এক এক রকম আর কি আওয়াজ। তো যাই হোক, এদিকে দেখছো এগুলো ঘরে রেখে আসবো এখন। আর এই যে এদিকে এখন ভাত ফুটছে, টকবক করে ভাত ফুটছে। ভাত হতে হতে দেখো আমার সব কিছু রান্নাবান্না হয়ে গেল। তো তরকারিগুলো রেখে আসি, যে কড়াইটাও মেজে নেব। চলো তরকারিগুলো আগে রেখে আসি। তরকারি পাতিগুলো ঘরে রাখলাম, তারপরে কড়াইটাও মেজে নিয়েছি। তারপর আর একবার অনুষ্ঠানে গিয়েছিলাম ভাতটা দেখতে। তো ভাতটা দেখলাম এখনও ভাত হয়নি, কারণ এগুলো পুরনো চাল তো, আর পুরনো চাল ভাতে বাড়ে অনেকক্ষণ লাগে জানো তো ভাত হতে। তো ভাবলাম এই শুকনো জামা কাপড়গুলো তুলে নিই। আর ঘুঁটেতেও কিন্তু ছায়া পড়ে গিয়েছিল, আর ধরে দেওয়ার কেউ নেই, সেই জন্য টেনে টেনে দেখো হালকা করে টানলাম যাতে দাগ না পড়ে, টেনে রোদের দিকে সরিয়ে দিলাম। আর যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি। ভাগ্নের ওই যে টপটা শোকায়নি, সেই জন্য আবার মেলে দিলাম। আর বাবার গেঞ্জিটাও ভেজা হয়েছিল। তো যাই হোক, জামা কাপড়গুলো রেখে তারপরে ভাতটা নামিয়ে ফ্যান ঝরার পর ভাতটা ঢেলেও নিয়েছিলাম, আর হাঁড়িটাও মেজে নিয়ে চলে এসেছি। তারপরে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। মা ওই বেঞ্চটায় বসেছে, তারপরে বাবা, ভাগ্নি, রুদ্র, আমি দেখো রুদ্রকে খাইয়ে দিচ্ছি। তো রুদ্রকে খাওয়ানো হবে, তারপরে তখন আমিও খেয়ে নেব। আর দিদিকে একবার ডাক্তার দেখানো হয়েছে, তো এখন তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তবে আর একবার ডাক্তারবাবু দেখবে বলেছে আর কি। তো এইমাত্র ফোন করেছিলাম, আর অতটা আর কি কথা হয়নি, কি হয়েছে না হয়েছে এখন আমি জানতে পারিনি, তাই তোমাদেরকে কিছু বলতে পারছি না। রুদ্রর বাবা এসে তোমাদেরকে সবটা বলবে। এখন বাজে বিকেল 4:30, আর এইমাত্র মানে একটু আগে দিদিরা এলো, তারপরে ওরা সব স্নান করলো, দিদি একটু গা ধুলো, তারপরে খাওয়া দাওয়া করলো। তো ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি আর কি, কিছু কথা। তো সেই জন্য আর কি বসলাম। আর এই যে সব রিপোর্ট টিপোর্ট করানো হয়েছে, আর কি বলেছে না বলেছে রুদ্র বাবা তোমাদেরকে পরে বলবে। যে পেটের ছবি করা হয়েছে আর কি, এই যে পেটের ছবি, আর অনেক রকমের টেস্ট করানো হয়েছে। আর এত দেরি হলো কেন বলো তো, ডাক্তারে একবার ওই 11টার দিকে দেখেছিল, তারপরে আবার আর কি অন্য জায়গায় চলে গিয়েছিল ডাক্তার, তারপর 3টের দিকে আবার দেখেছিল। তো সেই জন্য এতটা সময় লেগেছিল। তো এই যে হচ্ছে অনেক কিছু টেস্ট করেছে। তো এইগুলো কি টেস্ট করেছে না করেছে এগুলো ভালো করে আমি তো এখন দেখিনি। তো রুদ্রর বাবা জানে কি বলেছে না বলেছে। তো রুদ্রর বাবা পরে তোমাদেরকে সবাইকে বলবে কি বলেছে না বলেছে। তো চলো এগুলো এখন রাখি, তোমার ঘর যাবা নাকি? বন্ধুরা, তোমাদেরকে তো মানে বলাই হয়নি যে দিদির কি হয়েছে, আর বলার মতো সময়টাও পাইনি। তো এখন তোমাদের বলবো যে দিদির কি হয়েছিল, মানে মানে কি হয়েছে প্রথম থেকে তোমাদেরকে বলি। মানে সকালে নাকি গো, তৈবিকে তো একবার বলেছে, আর মানে প্রচন্ড পরিমাণে ব্লাড ভেঙেছে। আর তোমরা তো বুঝতে পারছো, মানে এমনিতেই একটু ব্লাড দেখলেই তো মানে সবারই একটা ভয়, মানে মানে ভয় আতঙ্ক কাজ করে। তার উপরে আবার বুঝতে পারছো যে ব্লাড একটা ভাঙা, অতিরিক্ত ব্লাড ভাঙা। মানে আমি তো দেখেছি, মানে একদম মেঝেই পড়ে আছে ব্লাড। তারপরে যে নাইটি দিদি পড়ছিল সেটাতে একবারে ব্লাডে ময়, মানে ওই মানে অতটাই, তার বেশি আমি আর দেখতে পারিনি। ঠিক আছে, তারপরে আমি তো বেরিয়ে চলে এসেছিলাম, যে এত ব্লাড মানে দেখে আমি অবাক একদম। ঠিক আছে, তো এমার্জেন্সি দিদিকে আবার ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়। আমরা তো মানে সবাই একদম মানে ভয় পেয়ে গেছিলাম, ভয়, মানে হসপিটালে ভর্তি করতে হবে। হ্যাঁ, তো ভয় এটা স্বাভাবিক, তাই না বন্ধুরা বলো? একটু যদি মানে কি বলবো, মানে হঠাৎ করে যদি কান দিয়ে নাক দিয়ে রক্ত আসে তার তো ভয় লাগে। তো এত ব্লাড দেখে তো ভয় লাগবেই, তাই না? স্বাভাবিক, সেটা সবাইকেই লাগবে। তো কি হয়েছে, ডাক্তার দেখানো হলো। ডাক্তার দেখিয়ে ডাক্তার তো প্রথমে কিছু বললো না, অনেকগুলো টেস্ট দিল, পেটের ছবি করতে দিল, সবই করলাম। ডাক্তার বললো এটা অনেক কারণের জন্যই হতে পারে। ঠিক আছে, তো সেগুলো সবই করলাম, তারপরে ডাক্তার দেখালাম। তো রিপোর্টে মানে বলছে নাকি, ডাক্তার বলছে এটা সিস্ট। মানে সেটা আমরা সঠিক জানি না, সিস্ট কি জিনিস বা সিস্ট কি এটা আমরা জানি না। তবে ডাক্তার অনুমান করেছিল সিস্ট, এবং রিপোর্টেও লেখা আছে দেখলাম সিস্ট। তো যদি কেউ জানা থাকে তাহলে তোমরা তো বুঝতেই পারছো যে সিস্ট কি বা সিস্ট কি জিনিস, সেটা আমরা কিন্তু জানি না। ব্যথা এরকম হ্যাঁ, কিছু নেই। আর শুনেছি সিস্ট হলে পেটে ব্যথা হয়। তো দিদি বলছে পেটে ব্যথা নেই, হঠাৎ করে বললাম না, হঠাৎই মানে কিছু ছিল না। ডাক্তার বললো কি জানো তো, যে সিস্ট কিন্তু এক ধরনের হয় না, সিস্ট অনেক ধরনের হয়। ঠিক আছে, তার মধ্যে যে মানে এটা একটা অন্য ধরনের। ঠিক আছে, যাই হোক, সেটা তো আমরা মানে ডাক্তারি ভাষায় সেটা তো আমরা জানি না, ডাক্তাররা ভালো বুঝবে। তো ডাক্তার বললো এটা সিস্ট। ঠিক আছে, তো এটাকে একটু চেক আপে থাকতে হবে, দিদিকে এখন মানে চেক আপে থাকতে হবে। তো এটাই বললো। আর ওষুধ দিয়েছে 28 দিনের ওষুধ দিয়েছে, 28 দিন পর আবার যেতে বলেছে। মানে কি বলবো বন্ধুরা, মানে মানে
এত ঘোরাঘুরি হয়েছে যে তোমাদেরকে বলবো, মানে আমি এসে বাড়িতে এসে যে বলবো যে এই জিনিসটা হয়েছে, মানে আমার শরীরটা চলছিল না জানো তো, মানে এত ঘোরাঘুরি হয়েছে, তার মধ্যে কত ধকল গেল বলো তো, আবার এই মানে দিদির এরকম। আর তারপর সত্যি কথা বলতে আমার শরীরটাও ভালো লাগে না, আমার মানে এত মানে অসুবিধা হচ্ছে, মাজা কোমরে ব্যথা, মানে আমাকে মানে সত্যি বলছি আমি আর পারছিলাম না, এসে এসে আমি একদম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তার মধ্যে আবার চিন্তা একটা মাথায় থেকেই যায় যে তাই তো। তো এই হচ্ছে ব্যাপার। যদি ডাক্তারে বললো সিস্ট হয়েছে, সিস্ট মানে হয়েছে না কি সেটা জানি না, একটা টেস্ট করতে দিয়েছে বলছিল, তো আর একটা টেস্ট করতে দিয়েছে, সেই টেস্টটা বললো এখন হবে না, 28 দিনের আগে। 28 দিনের আগে মানে ব্লিডিংটা বন্ধ হবে, পুরোপুরি একদম সেফ ব্লিডিং বন্ধ হয়ে যাবে, তারপরে তখন টেস্টটা হবে। ওটা আর এখানে হবে না, তো এটা এখানে হবে না, সেটা কলকাতা থেকে করাতে হবে। তো যাই হোক, এখানে ওরা বলেছে ল্যাবে ব্যবস্থা করে দেবে, এখান থেকে সবকিছু মানে আর কি নিয়ে ব্যবস্থা করে দেবে। মানে কি বলবো বন্ধুরা, মানে একের পর এক বাড়িতে বিপদ লেগেই আছে জানো তো। আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম গো সকালে। ভয় পাওয়ারই তো কথা, তাই না? জামাইবাবু আমাকে ডেকে গেল, আমি দেখছি দিদি বলছিল মাথা ঘুরছে মাথা ঘুরছে, জামাইবাবু কেন ডাকছে, তারপরে আমারও কেমন লাগলো, মাথা ঘুরলে একদম একটু একটু হলে একা একাই দিদি চলে আসতে পারবে, যে গিয়ে তো পুরো আমি একদম অবাক। আর একদম দৈব কি বলছিল নাকি একদম ওরা মাংসর মতন বেরোচ্ছে একবারে একদম। তো ডাক্তারও বললো যে এরকমটা হয়, ঠিক আছে, ডাক্তারও বলেছে। তো যেহেতু আমি ঢুকিনি, আর আমি সবটাই জামাইবাবুর মুখ থেকে শুনলাম, আর তাছাড়া রিপোর্টও দেখলাম, রিপোর্টও লেখা আছে, এবং আমি সবকিছু দেখলাম। তো যাই হোক, এটাই তোমাদের বলার ছিল। তো দেখি ভগবান এখন আমাদেরকে কি লীলা খেলায় নিয়ে মেতেছে, ভগবানের চেষ্টায় দেখি আমাদেরকে আর কত মানে শাস্তি দিতে পারে, হয়তো এরপরে আমাদের ভালো দিন আসতেও পারে, তাই না বন্ধুরা? তো এটাই ছিল বলার তোমাদেরকে। আর মানে তোমরা তো অনেকে চিন্তা করছিলে যে হঠাৎ করে আবার কি হলো, অনেকে আবার মানে বিশ্বাসও করবে না যে না এদের একের পর এক হতেই থাকে। তো না গো, সত্যি মিথ্যে কথা বলছিলাম, বলে আমাদের যেগুলো কোনো লাভ নেই। ঘটছে সেগুলোই বলছি, যেগুলো আমাদের সঙ্গে ঘটছে, যেগুলো আমরা করছি, যা খাচ্ছি, যা করছি, সবই তো তোমরা দেখতে পাচ্ছ, তাই না? কেন মিথ্যে কথা বলতে যাব? তো যাই হোক, এটা বলনি কেউই, তোমাদের মনে হতেও পারে, অনেক জনারই হতে পারে যে যত মানে যা আমাদেরই হচ্ছে, তো সত্যিই হচ্ছে গো। তো এই ছিল ব্যাপার। আর বাড়িতে তেমন কিছু সবজিপাতি নেই, দৈবকী বলছিল একটু সবজি বাজারে যাব, মানে সেই আমাদের গ্রামে যারা আসে আর কি, নিয়ে আসে সন্ধ্যেবেলায়, মানে যারা আর কি হাটে যায়, বাজারে বসে, তাদের কাছে যাব। আর সে ওল দিয়েছিলাম বলেছিলাম, ওল বিক্রি করেছিলাম একটা, সেই বড় ওলটা তোমরা দেখেছিলে, ওটা বিক্রি করেছিলাম ওর কাছেই। তো ওর টাকাটা পাই, আমরা বলেছিলাম যে টাকাটা নেবো না, ওই টাকাটা থেকে যা হয় আমরা সবজি তোমার কাছ থেকে খানিক খানিক করে সবজি নেবো, মানে অল্প অল্প করে সবজি নেবো। তো তাই একটু যাবো আমরা। চলো আর বেশি দেরি করবো না, বেশি দেরি করবো না, তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, মানে একা মানুষ তো, একটু একা মানুষ, বয়স্ক একা মানুষ, ঘুমিয়ে যায় তাড়াতাড়ি। তো এই ছিল ব্যাপার। দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে দেখছো দুটো ডিম আর পেঁয়াজের সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর আমরা তো গিয়েছিলাম সবজি আনতে, তো ব্যাগ নিয়ে আমরা গেলাম সবজি আনতে, গিয়ে দেখছি সবজিওয়ালার কাছে কোনো কিছু সবজি নেই। তো আমাদেরকে বলছে যে মানে ও যে আর কি সবজি নিয়ে আসে সেও দুদিন আর কি তোলেনি, সবজি বাজার আর কি করেনি, তো সেই জন্য কোনো সবজি নেই। তো ফেরত এলাম, আমি ভেবেছিলাম সবজি নিয়ে আসবো, নিয়ে এসে গাজর আলু বেগুন দিয়ে একটা তরকারি করব, ওটা দিয়ে ভাত খাওয়াও যাবে আর মাদের রুটি খাওয়াও যাবে। তো তা তো আর হলো না, আলুও নেই, বাড়িতে আলু নেই, দোকান থেকেও আলু নিয়ে আসা হয়নি। তো কি আর করবো, বাড়িতে ছিল দুটো ডিম আর বাড়িতে তো পেঁয়াজ আছেই। দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো ডিম দিয়ে এই পেঁয়াজ কটা দিয়ে ভাজা করা হবে, আর এটা দিয়ে আজকে রাত্রে রুটি খাওয়া ভাত খাওয়া এগুলো হবে। তো যাই হোক, চলো ডিমটা ভেজে নিই। আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।